দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছে আমি নুথাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে তানভীর পারভেজের অবগাহী অভিজ্ঞতার স্থাপনা শিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময়ের প্রদর্শনী চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। কারণ আমি তোর দাদির সাথে মানিয়ে নিতে পারবো না। সারা জীবন অশান্তি, কষ্ট, এখন আর ওসব ভালো লাগে না। দাদি তো তোমারও মা। সব সম্পর্ক দূর থেকেই ভালো। এই বাড়িটা ধীরে ধীরে কেমন অপেক্ষার ঘর হয়ে যাচ্ছে। কে আগে ভাঙবে, কে আগে হারবে। আর আমরা দুজন মাঝখানে দাঁড়িয়ে আছি। তাই তো আমি চাই এখান থেকে বের হতে, নতুন কোথাও যেতে। রাত 9:30 থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় মমতাজ হার্বাল প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফ ও মোহাম্মদ আনোয়ার শাহাদাত খানের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। এনটিভিতে আজ রাত 9:30 প্রচার হবে রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন বিউটি এক্সপার্ট কানিজ আলমাজ খান। শুভ সকাল। শুভ সকাল। আপু কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আপনাকে তো খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দের একটি বিষয়। প্রায় 3 মাস জার্নি পরে আজ মমতাজ হার্বাল প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাবো এনটিভিতে ঠিক রাত 9:30। আপনি কতটা এক্সাইটেড, যেহেতু আপনি সেখানে জাজ হিসেবে ছিলেন? প্রথম সিজনেও ছিলেন, দ্বিতীয় সিজনেও আছেন। আমি তো আসলেই খুবই এক্সাইটেড, কারণ পুরোটা সময় তো তাদের সাথে ছিলাম, পার্টিসিপেন্টদের সাথে। পুরো জার্নিটাতেই কি কি ঘটেছে, প্রতিদিন নতুন নতুন ইস্যুস তৈরি হয়েছে, নতুন নতুন কাজ হয়েছে, তাদের ইমোশন, তাদের চেষ্টা, কম্পিটিশনের যে চেষ্টা, তারপর কার আগে কে আসবে, কে কত ভালো করবে, জানার চেষ্টা আমাদের কাছ থেকে যে কিভাবে কাজটা করলে ভালো হবে, কোন কাজটা তার জন্য ভালো হবে। মানে তারা অনেক সময় দেখেছি যে প্রোগ্রামের কথার বাইরেও, যেহেতু তারা এই প্রফেশনে আসতে চাচ্ছেন, তো আমাদেরকে পেয়ে আমাদের কাছ থেকে ওগুলোও আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করেছেন যে ভবিষ্যতে যখন তারা কাজ করবে তারা কিভাবে আসলে এন্টারপ্রেনিউর হতে পারে। হ্যাঁ, সেই জায়গাটা খুবই খুবই সুন্দর চেষ্টা ছিল তাদের। আপু, পুরো প্রক্রিয়াটা আসলে অক্টোবর মাস থেকে শুরু হয়েছে, যেহেতু এটা অনলাইন রেজিস্ট্রেশন ছিল। অনলাইন রেজিস্ট্রেশনের মধ্যে প্রায় 2 শতাধিকেরও বেশি পার্টিসিপেন্ট থেকে মাত্র 36 জনকে নিয়ে আপনারা নভেম্বর মাস থেকে শুরু হয় তাদের 3 মাসের ট্রেনিং। এবং এই 3 মাসের ট্রেনিংয়ের মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ছিল, বিভিন্ন রকম রাউন্ড ছিল। সেই রাউন্ডের ভেতর দিয়ে তারা গেছে। আজকে তাদের ফাইনাল ইমপ্রুভমেন্ট দেখবার পালা। তো সেই জায়গা থেকে আসলে কি মনে করছেন যে যাদের কোয়ালিটি আছে তারা যদি না হয়, সেখানে একটুখানি মন খারাপ হবার জায়গাটা আছে কিনা? আমি আসলে খুবই আশাবাদী। এই 6 জনই মনে করি আমি 6 জনই বেস্ট। তো এই 6 জনের মধ্য থেকে যারাই আসবেন, তারা হয়তো অল্প কিছু নাম্বারের, 1-2 নাম্বারের ডিফারেন্সে তারা হয়তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। খুব বেশি পার্থক্য থাকবে না। এবং এই 6 জনই মোটামুটি একেবারে আমি মনে করি যে এক্সপার্ট। তাদের সব কাজগুলো দেখেছি, প্রথম থেকে তাদেরকে দেখেছি। তাদের নট অনলি কাজ, তাদের অ্যাটিটিউড, তারা তাদের ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করবেন সেই বিষয়গুলো, তারপর তাদের সেন্স, তাদের টেস্ট, সব কিছু আমরা আসলে অনেক কেয়ারফুলি
যখন তারা কাজ করেছেন আমরা তাদের সব কিছু খুব কেয়ারফুলি দেখেছি, চেক করেছি। তো আমার মনে হয় যে মোটামুটি যাচাই বাছাইয়ের মধ্য দিয়েই তারা বের হয়ে আসছেন। আপু, যেহেতু সবার কোয়ালিটি কাছাকাছি, তাহলে জাজমেন্ট করতে গিয়ে আপনাদের নিশ্চয়ই অনেক মানে ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। হ্যাঁ, সেটা তো হয়েছে, কারণ এটা যেহেতু সেকেন্ড ইয়ে যাচ্ছে, হ্যাঁ, সিজন যাচ্ছে। ফার্স্ট সিজনেও যারা আসছিলেন তারাও কিন্তু এখন প্রথম 10 জনের মতন তারা খুব ভালো কাজ করছেন। তারা খুব তাদের নিজেদের ব্যবসা ভালো চালাচ্ছেন, তারা মোটামুটি পরিচিত হয়ে গেছেন, তাদের কাজ সবাই পছন্দ করছেন। তো প্রথম সিজনের পার্টিসিপেন্টরাই এত ভালো করছেন, আর এটা তো সেকেন্ড সিজন। তো সেকেন্ড সিজনে যেটা হয়েছে যে আগের বারের চাইতে আরো অনেক বেশি দক্ষ পার্টিসিপেন্ট পেয়েছি আমরা, অনেক জানাশোনা নিজেদেরকে তৈরি করে এসছেন এবং এই প্রোগ্রাম সম্পর্কে তারা জেনে এসছেন যে এখানে কি কি তাদেরকে ফেস করতে হবে, সবকিছু জেনে এসে তারা কম্পিটিশনে নেমেছেন। তো সেই দিক থেকে আমি মনে করি যে ভালো, ওনাদের জন্য সেটা প্লাস পয়েন্ট ছিল, যেহেতু ফার্স্ট সিজন তারা দেখে এসেছেন। হ্যাঁ, প্লাস পয়েন্ট। এবং আমাদের বাংলাদেশে বিউটি সেক্টরে অনেক মেয়েরা কাজ করছেন, কিন্তু তারা তাদের কাজ দেখানোর বা তাদের যোগ্যতা দেখানোর মানে প্ল্যাটফর্ম বলি বা পুরো সুযোগটা বলি, বাংলাদেশে বা আমি বলবো পুরো পৃথিবীতে তাদের কাজ দেখছেন সবাই, এই সুযোগটা ছিল না আমাদের এখানে, কারণ তাদেরকে নিয়ে এই ধরনের কাজ কখনো হয়নি আগে। একদম, অনেকগুলো রাউন্ড ছিল তো, এবং সেই রাউন্ডগুলোর ভেতর দিয়ে তাদেরকে যেতে হয়েছে। স্কিন কেয়ার একটা রাউন্ডও মনে হয় ছিল। হ্যাঁ, স্কিন কেয়ার ছিল, বিউটিফিকেশন, বিউটি মধ্যে মেকআপ ছিল, স্কিন কেয়ার ছিল, হেয়ার কেয়ার ছিল, হেয়ার কালার ছিল, স্কিন কেয়ারের মধ্যে বিভিন্ন রকম ফেসিয়াল ছিল, হেয়ার কাটিং ছিল, স্টাইলিং ছিল, অনেক কিছুই ছিল। সব কিছুই একটা একটা স্টেপ পার হয়ে কিন্তু তারা এসছেন, বিভিন্ন পর্ব পার হয়ে এসছেন তারা। আচ্ছা, ঢাকার বাহির থেকে অনেক পার্টিসিপেন্টস এসেছে। ঢাকার পার্টিসিপেন্টস এবং ঢাকার বাহিরের পার্টিসিপেন্টস মানে আসলে কোনো তুলনামূলক পার্থক্য কি দেখেছেন? হ্যাঁ, ঢাকার বাইরে থেকে যারা এসছেন তারাও ঢাকায় যারা জানেন সব কিছু, ঢাকার বাইরে থেকে যারা এসছেন তারাও কিন্তু জেনে শুনেই এসছেন তাদের কাজগুলো। কিন্তু তাদের একটু ভয় ছিল, যেহেতু ঢাকা এবং ঢাকার বাইরে পার্থক্যটা তারা নানানভাবে চিন্তা করেছেন, কিন্তু যখন কাজে এসছেন তখন দেখা গেছে যে মোটামুটি সবাই একরকমই কাজ করছে। আমার মনে হয় কনফিডেন্সের জায়গাটাতে কনফিডেন্সটা একটু কম ছিল, কিন্তু পরে কাজ শুরু করার পর তারা বুঝেছেন যে না, তারাও সবকিছু জানেন, জেনে বুঝেই এসছেন। আনুমানিক কি ধারণা দেওয়া যায় আজকে কে টপ 3 হবেন? যেহেতু জাজমেন্ট ইতিমধ্যে মনে হয় না, আমি এরকম ধারণা কিছু দিতে পারবো না। তবে আমি আবারও বলছি যে এই 6 জনের মধ্যে থেকে যে কেউ আসতে পারে। 6 জনই একেবারেই যোগ্য, যে কেউ ফার্স্ট, যে কেউ সেকেন্ড, যে কেউ থার্ড হতেই পারে, এবং তাদের মধ্যে থেকে বাকি 3 জনের খুব একটা ডিফারেন্স থাকবে না, তারা অলমোস্ট কাছাকাছি সবাই। আপু, এখন আসলে বিউটি সেক্টরের জায়গাটা কিন্তু অনেক বিস্তৃত, মানে আপনারা যখন একটা সময় কাজ করেছেন এতটা বিস্তৃত পরিসরে কাজ হতো না, সেই জায়গা থেকে এখন অনেকটা পরিসর বেড়েছে, প্ল্যাটফর্ম বেড়েছে, এবং আমি বলবো যে সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম যেখানে কাজ দেখানোর সুযোগটা তৈরি হয়। তো কি মনে করছেন যে এখন আসলে যে টপ 3 ফাইনালিস্টকে আমরা পাবো, মানে টপ 3 উইনারকে আমরা পাবো, তারা আসলে কিভাবে কাজ করবেন, তাদের আগামীর পথ চলাটা কেমন হবে? ইট ডিপেন্ডস, এটা ওনারাই চিন্তা করবেন, যেহেতু ওনাদের পেশা, ওনারা অনলাইন করবেন অথবা ওনারা কোনো সেট আপ তৈরি করে করবেন কিনা, ওনাদের ওয়ার্ক স্টেশন তৈরি করবেন কিনা। তো আমি মনে করি যে যদি শুরুতে ওনারা চাইলে, এখন যেমন যে সুযোগটা আমাদের ছিল না, আমাদের একটাই সুযোগ ছিল যে একটা সেলুন সেট আপ নিয়ে কাজ শুরু করতে হবে। তো এখন যেমন অনলাইন একটা বিশাল মার্কেট, একদম, তো সেখানে ওনারা চাইলে অনলাইন দিয়েও শুরু করতে পারেন। তারপর আস্তে আস্তে ওনারা হয়তো নিজেদের সেলুন আর একটু কনফিডেন্ট হলে বা ব্যবসা আর একটু বুঝে তারপরে ওনারা নিজেদের সেলুন সেট আপ করতে পারেন। তো এই বিষয়গুলো আসলে, কিন্তু আপনাদের গাইডলাইন তো নিশ্চয়ই তাদের সাথে থাকবে। গাইডলাইন এই জায়গাটাতে আসলে এইটুকুনি বলতে পারি যে
শুরুতে ছোট করে যদি উনি সেট আপও করেন, ছোট করে করতে পারেন, অথবা যদি অনলাইনে ওনার দক্ষতা থাকে তাহলে অনলাইনে শুরু করতে পারেন। অনলাইনে অনেক কাছাকাছি, মানুষের কাছাকাছি যাওয়া যায় অনেক তাড়াতাড়ি। আপু মার্কেট যখন বেড়ে যায় তখন কিন্তু কম্পিটিশনটাও বেড়ে যায় এবং সেখানে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেখানে আসলে কোনো টিপস যদি দেন যে যারা নতুন বিউটি এক্সপার্ট এবং এই মার্কেটে সার্ভাইভ করতে চায় তাদের আসলে করণীয়টা কি? এটা তো আসলে বিজনেসের নিয়ম, সাপ্লাইয়ের সাথে ডিমান্ডের সাথে সাপ্লাই আসে। তো ডিমান্ড যখন বাড়ছে তার মানে বিজনেসটা ভালো, বিজনেসটা গ্রো করছে খুব ফাস্ট, এটা ডিমান্ড আছে, এটা আমাদের ক্লায়েন্ট আছে এবং আমাদের ক্লায়েন্টকে সার্ভ করার মানুষও আছেন। জি। তো সেই ক্ষেত্রে কম্পিটিশন হলে চিন্তা করতে হবে টিকে থাকার জন্য। এই কম্পিটিশনের সাথে টিকে থাকার জন্য তার যোগ্যতা কোথায় কোথায় নিজেকে তৈরি করতে হবে। আমরা কেউ কেউ 30-40 বছর ধরে কাজ করছি, এই প্রফেশনেই আছি এবং আমরা আমাদের চলছি, এখনো আমরা ভালোভাবেই চলছি, কিন্তু এর মধ্য থেকে অনেক নতুন নতুন ব্যবসা আমাদের, মানে আমার মনে হয় প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন মনে হয় 100টা করে বিউটি স্যালন লঞ্চ হচ্ছে। হ্যাঁ, এটা খুবই খুবই ভালো যে এই প্রফেশনটাকে পছন্দ করছেন, এই প্রফেশনে আসছেন। তবে টিকে থাকার জন্য, যেমন আমরা দীর্ঘদিন ধরে টিকে আছি, কিন্তু আমরা এই আস্থাটা অর্জন করেছি আমাদের গ্রাহকের কাছ থেকে। আমরা আমাদের কোনো রকম মানে একেবারে জিরো কম্প্রোমাইজ আমাদের সার্ভিসের ক্ষেত্রে আমরা। তো সেই ক্ষেত্রে যারা নতুন আসবেন তাদেরকেও এটাই আমি বলতে চাই যে পেশা হিসেবে যদি নেন তাহলে এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনার পেশায় আপনাকে 200% অনেস্ট থাকতে হবে এবং কনসিস্টেন্ট থাকতে হবে। হ্যাঁ, যে আজকে করলাম ছেড়ে দিলাম, আমার ক্লায়েন্ট আসছে না ছেড়ে দিলাম, সেটা করা যাবে না, লেগে থাকতে হবে এবং প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করতে হবে। কারণ বিউটি সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে প্রতিনিয়ত নতুন সার্ভিস, নতুন প্রোডাক্ট, নতুন স্টাইলিং, নতুন ডিজাইন আসছে, সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নেবার যে কোপিং মেকানিজম জানতে হবে, সবকিছুর সাথে নিজেকে তৈরি থাকতে হবে। আপু এই যে প্রায় 40 বছরের মতন আপনার একটা ক্যারিয়ার, প্রতিটা ক্যারিয়ারেই আসলে আপস অ্যান্ড ডাউনস থাকে এবং যখন আসলে যে সফল একজন উদ্যোক্তা এই তকমাটা আপনার সাথে আছে, এই সফলতার ভেতরেও বিফলতার ছোট 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 অনেক গল্প থাকে। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনার ক্যারিয়ারে সবচাইতে চ্যালেঞ্জিং পার্ট কোনটা ছিল বা কোন সময়টা ছিল? চ্যালেঞ্জিং সময়টা আসলে শেষ হয় না, প্রতিদিনই থাকে চ্যালেঞ্জ। তো আসলে প্রতিনিয়তই নানাভাবে আসে বিজনেসে। তো আমাকে অনেক কিছুই ফেস করতে হয়েছে। শুরুতে আমরা যখন শুরু করেছি তখন আমাদের প্রোডাক্ট পাওয়া যেত না একদম। আমাদের বিউটিফিকেশনের যে পণ্য ইউজ করব আমরা, সেই পণ্য আমাদের দেশে খুবই রেয়ার কোনো কেউ বানাতেন, বাইরে থেকে আনতে হতো। তারপর আমাদের কোনো স্কুল ছিল না, কোনো ইনস্টিটিউট ছিল না যে আমি যখন কাজ করব আমি একা কাজ করলে তো হবে না, আমার তো হাতে আমার পাশে আমার হ্যান্ডস লাগবে, আমার সহযোগী লাগবে, তাদেরকে তৈরি করতে হয়েছে। আমাদের কোনো স্কুল ছিল না, আমরা নিজেরা যখন দেশের বাইরে থেকে আমরা ট্রেনিং করে এসে, ট্রেনিং নিয়ে এসে আবার তাদেরকে তৈরি করতাম, একজন একজন করে তৈরি করতে হয়েছে। তারপর ক্লায়েন্টের কাছে আস্থা অর্জন করা। বিউটিফিকেশনের সেবাটা তখন সবার কাছে অত পরিচিতও না, সবাই কখনো ভাবেননি যে এটা লাইফস্টাইলের একটা পার্ট হয়ে যাবে, এটা আমাদের বেঁচে থাকার জন্য। সেই সময়টাতে কি আপনি এটা ভেবেছিলেন যে এটা আসলে এরকম লাইফস্টাইলের একটা নেসেসিটি হয়ে যাবে বলা যায়? এটা তো আমার তো মনে হয়েছে, কারণ আমি যখন এত দেশের বাইরে থেকে ট্রেনিং করেছি, আমি অনেক ইনভেস্ট করে সেলন তৈরি করেছি, আমার মনে হয়েছে যে যেহেতু আমি এটার ভেতর দিয়ে গেছি, সেজন্যই আমার মাথায় ছিল যে এটা আসলে সবার জন্যই প্রয়োজন। একটা সময় সবাই হয়তো বুঝবেন। এখন যেমন আমাদের এখানে একজন গ্র্যান্ডমাদার, একজন মাদার, একজন বেবি, সবাই একসাথে আসেন, 3 জন হাত ধরে আসেন। তো এই যে জেনারেশন যে তৈরি হয়েছেন, এনাদেরকে আসলে আমরাই তৈরি করেছি, আমরাই ওনাদেরকে বুঝিয়েছি যে এই জিনিসটা দরকার আছে সবার জন্য। তো সেটা সার্ভিস নিয়ে ওনারা বুঝেছেন যে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের যত্ন নেওয়া, নিজেকে প্যাম্পার করা,
এই সব কিছুই নিজের জন্য দরকার, নিজেকে ভালোবাসা। একদম একদম। তো আমরা এটার বিকল্প ওই নাই। জায়গাগুলোতেই কাজ করেছি, মানুষের আত্মবিশ্বাসের জায়গা তৈরি করা, যে একটা মানুষের উনি সবই জানেন, উনি অনেক লেখাপড়া করেছেন, উনি অনেক যোগ্য মানুষ, কিন্তু উনি নিজেকে মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করতে হবে সেই নিজের জিনিসটা হয়তো যত্নটা বুঝে উঠতে কিভাবে নিতে পারছেন না, হবে, হ্যাঁ। নিজের যত্নটা কিভাবে করতে হবে সেটা বুঝে উঠতে পারছেন না। ওই জায়গাটাতে আমরা তার হয়ে কাজ করতে এটা পারি। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল আপনাদের জন্য। হ্যাঁ, একটা চ্যালেঞ্জ তো ছিলই, আস্তে আস্তে বোঝাতে হয়েছে যে এই জায়গাটা দরকার সবার জন্য। আপু, ঈদ তো প্রায় চলেই এলো একেবারে দোরগোড়ায়, তো সেই জায়গা থেকে ঈদের আগে তো ভীষণ রকম ব্যস্ত সময় পার করেন, ঈদের সময়টা কিভাবে কাটানো হয় আপনার? ঈদের সময়, ঈদের আগের দিন যেমন আমার তো আজকে অনেক রাত পর্যন্ত আমার সেলনেই থাকতে হবে, অনেক কাজ থাকে, কাজ না করলেও আমার অনেক ক্লায়েন্টরা আসেন, তাদের সাথে একটু হ্যালো হাই করা, তাদেরকে একটু ঈদ মোবারক জানানো, অ্যাটলিস্ট দেখা হয় অনেকের সাথে অনেক দিন পর। তো সেই জন্যই আমি থাকি, চেষ্টা করি থাকতে। তো সেই আমার বাসায় যেতে যেতে অনেক রাত হবে, তারপর পরদিন সকাল থেকে আবার ঘরের কাজ। তো আমি মোটামুটি ঈদের কাজগুলো আগেই সেরে ফেলি, অল্প অল্প করে গুছিয়ে রাখি, আর ঈদের দিন তেমন কোনো কাজ থাকে না, গেস্টের জন্য অপেক্ষা করা, আচ্ছা। আত্মীয় স্বজনরা আসবেন, একসাথে দেখা হবে। নতুন জামা কাপড়ের তো একটা ব্যাপার থাকে আপু, যেহেতু আসলে ক্যামেরার সামনে কাজ করবার জন্য প্রতিনিয়তই হয়তো আমাদের নতুন জামা কাপড় কিনতেই হয়, কিন্তু ঈদকে মাথায় রেখে, মানে ঈদ উপলক্ষে নতুন জামা নিজের ক্ষেত্রে নিজের জন্য কেনা হয় কিনা? নিজের জন্য আমি কখনোই কিছু কিনি না, আচ্ছা। which is very very true, যে আমি কখনোই আমার নিজের জন্য কিছু কিনি না, বাট আমি কিনি সবার জন্য। বাকি সব আমার তো একটাই মেয়ে, হ্যাঁ, তো এবং তার নামও এছাড়া- নুসরাত। তার নাম নুসরাত। বাট আবার যেটা হয় যে আমি আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, সবার জন্য অনেক, মানে পুরো ফ্যামিলি ধরে অনেক শপিং করা গুছাই, হয়। হ্যাঁ, অনেক আচ্ছা। শপিং করা হয় এবং ঈদের আগে পৌঁছে দেওয়া হয় সবাইকে। এটা আমি খুবই আমার ভালো লাগে যে সবাই খুব পছন্দ করেন, আমার কাপড়গুলো পরেন, সেই জিনিসটা আমি খুবই মানে এবং আপনি এনজয় তো করি। খুবই রুচিশীল একজন মানুষ আপু। আমি চেষ্টা করি যখন কারোর জন্য কিছু কিনি, তখনও আমি অনেক চিন্তা করে কিনি, যে তার চিন্তা, তার ইচ্ছা, তার কীরকম পড়তে পছন্দ করবেন, কোনটা তাকে মানাবে, সব কিছু চিন্তা করে কিনি। তার বাচ্চাটার কথাও চিন্তা করি যে বাচ্চাটাকে কোন কাপড়টাই ভালো লাগবে। তো এটা আমি এনজয় করি খুব। বাট আমি যে নিজের জন্য কিনি না তার মানে যে আমার থাকে না সেটা না। আমার ভাই বোনরা আছেন, আমার মেয়ে আছে, গিফট এত বেশি gift পাওয়া এত বেশি পাওয়া হয় হয় যে যার নিজের জন্য জন্য আর কোনো feel কিছু করি না যে আমি কিনতে হবে। বাট আমার কিনতে হয় না যে জন্য। আপু, একেবারে শেষের দিকে চলে এসেছি, ছোট একটি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের বিউটি সেক্টরটা আসলে কোন দিকে এগোচ্ছে, বা সামনেরটা, যেহেতু 40 বছর আগেও যখন শুরু করেছিলেন তখন একটা তো চিন্তা ভাবনা মাথায় ছিল যে এইদিকে এগোচ্ছে, আজকে যখন দেখেন যে আগামী 30 বছর পরে বিউটি সেক্টরটা কোন দিকে যাবে বাংলাদেশে, কেমন দেখেন সেটা? একটা সেক্টর আসলে যখন অনেক বেশি জনপ্রিয়তা পায়, অনেক বেশি বুমিং একটা সেক্টর, সেই সময় একটু এলোমেলো থাকে, True. একটু এলোমেলো থাকে। এবং আমি এখন যেটা দেখছি সেই এলোমেলো কিছু জায়গায় দেখছি যে বিজনেসটাকে অনেকে খুব সহজভাবে নিচ্ছেন, অনেকে না বুঝে, না চিন্তা করে, অনেক টাকা পয়সা ইনভেস্ট করে কাজ শুরু করতে স্কিল যাচ্ছেন। ডেভেলপ না করে, হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট নাই, ওনারা হয়তো মনে করেন 2-4 জন সহকর্মী নিয়ে ওনারা শুরু করতে পারবেন, বাট ওইটা যে সম্ভব না, ওইটা যে সেবাটা যে ভুল হবে সেই জায়গাটা। তারপরে এরকম অনেক ছোট বিষয় আছে যেগুলো নিয়ে এখন একটু এলোমেলো আমার মনে হয়। তবে যেহেতু এখানে মানুষের ইন্টারেস্ট আছে, যেহেতু মেয়েরা পছন্দ করছেন, আমাদের গ্রাহক আছে তারা পছন্দ করছেন, এই জায়গাটা দাঁড়িয়ে গেছে এবং আরও গুছানো হবে এবং আস্তে আস্তে দাঁড়াবে। এবং স্কিল ডেভেলপমেন্টের জায়গাটায় আমাদের সরকারও অনেক আমাদের প্রজেক্ট আছে, পৃষ্ঠপোষকতা আছে, প্রজেক্ট আছে অনেক, এবং এনএসডি আছে একটা প্রতিষ্ঠান যারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক প্রচুর কাজ করছেন। তো এই সব জায়গাগুলোর মাধ্যমে আরেকটু গুছানো হচ্ছে, আস্তে আস্তে গুছিয়ে আসবে। কিন্তু
এখন একটু এলোমেলো অবশ্যই আছে, সেই জায়গাগুলো ধরে ধরে একটু ঠিক করতে হবে, কাজ করতে হবে, করতে সেটাই। হবে। নিশ্চয়ই আগামী দিনগুলো যেন সুন্দর হয় সেটাই আমরা প্রত্যাশা করব। বিউটি সেক্টরটা যেন আরো অনেক বেশি সমৃদ্ধ হয় স্কিলড মানুষদের দ্বারা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খুব ভালো লাগছিল আপু আপনার সাথে কথা বলতে, বরাবরই যেমন লাগে। আজ রাত 9:30 মমতাজ হার্বাল প্রেজেন্স বিউটি এক্সপার্ট সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য, একই সাথে পার্টিসিপেন্টসদের জন্য। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও, ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।